প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব নিউক্লিয়ার মেডিসিনের ভূমিকা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ। চলুন দর্শক, পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মিজানুল হাসান 1958 সালে 26 ফেব্রুয়ারি দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে ভারতের রাঁচি মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সের পরিচালক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, নিউক্লিয়ার মেডিসিন এই শব্দটার সঙ্গে অনেকে পরিচিত হলেও আসলে চিকিৎসার বিভিন্ন ব্রাঞ্চ আছে, তার মধ্যে এইটা একটু স্বতন্ত্র, একটু আলাদা একটা ব্রাঞ্চ। সেই হিসেবে একটু জানতে চাইবো যে নিউক্লিয়ার মেডিসিনের আওতায় আপনারা রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য কি কি করে থাকেন, শুরুতে যদি একটু রোগ নির্ণয়ের বিষয়ে বলেন। অ্যাকচুয়ালি আমরা জানি যে আণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এইটার সাথে আমরা পরিচিত, এবং আমরা এটা আণবিক শক্তির আমরা ধ্বংসের খবর জানি। আমরা হিরোশিমা নাগাসাকির আমরা ভয়াবহতা দেখেছি। পরবর্তীকালে আমরা আরও এ ধরনের নিউক্লিয়ার দুর্ঘটনা দেখেছি। কিন্তু আমরা একে চিকিৎসা শাস্ত্রে আমরা শান্তিপূর্ণ কাজে মানবদেহের রোগ নির্ণয় এবং চিকিৎসা সেবায় এটা ব্যবহার করছি। এই তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে আমরা রোগ নির্ণয় এবং তার প্রতিকার করছি। সেই শাখাটাকেই নিউক্লিয়ার মেডিসিন বা বাংলায় পরমাণু চিকিৎসা আপনি বলতে পারেন। এর কি কি শাখা আছে রোগ নির্ণয়ের জন্য এবং চিকিৎসার জন্য? অ্যাকচুয়ালি এখন নিউক্লিয়ার মেডিসিনের ব্যবহার অত্যন্ত ব্যাপক। আজ থেকে প্রায় 50 বছর আগে বাংলাদেশে নিউক্লিয়ার মেডিসিনের যাত্রা শুরু হয়েছে, এবং আজকে এই বর্তমান অবস্থায় এসে আমি যদি এক কথায় বলি তাহলে বলতে পারি যে শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে নিউক্লিয়ার মেডিসিন অথবা পরমাণু চিকিৎসা ব্যবহার হচ্ছে না। যেমন থাইরয়েড, হৃদযন্ত্র, ফুসফুস, আমাদের পরিপাকতন্ত্র, লিভার, আমাদের বোন বা অস্থি, সমস্ত সিস্টেমেই নিউক্লিয়ার মেডিসিন ব্যবহার করছি। স্যার, বাংলাদেশে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার সরকারি পর্যায়ে কোথায় কোথায় আছে যেখানে আপনি এই রোগ নির্ণয় এবং চিকিৎসাগুলি দিতে পারছেন? আমি যেখানে কাজ করছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটা আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট, এবং আমাদের এছাড়াও ঢাকাতে সরকারি পর্যায়ে আরও ঢাকা মেডিকেল কলেজ এবং মিডফোর্ড মেডিকেল কলেজে আমাদের আরও 2টি ইনস্টিটিউট আছে। এছাড়াও সারা দেশে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেগুলো পুরনো মেডিকেল কলেজ, সেই সব মেডিকেল কলেজের আমাদের বর্তমানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীনে সরকারি পর্যায়ে 15টি এ ধরনের ইনস্টিটিউট কাজ করছে। আপনার সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সের যেটার পরিচালক আপনি, ওইখানে রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য কি কি ডিভিশনগুলি আছে এবং কি করেন? আপনি ঠিকই বলেছেন, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের যে ইনস্টিটিউট, এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট, এবং এখানে স্বাভাবিকভাবেই অন্যান্য ইনস্টিটিউটের চেয়ে আমাদের এই ন্যাশনাল ইনস্টিটিউটে বর্তমানে 7টি ডিভিশন আছে, যার মধ্যে 6টি ডিভিশন সরাসরি রোগ নির্ণয় এবং চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে জড়িত। তো আমি যদি বিভাগ হিসাবে বলি তাহলে আমাদের প্রধান বিভাগ হচ্ছে নিউক্লিয়ার সিন্টিগ্রাফি, যেখানে আপনি বোন স্ক্যানের কথা জানেন। আমরা শরীরে যদি মানুষের কখনো ক্যান্সার হয়, এই ক্যান্সার আপনি জানেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে, যাকে আমরা মেটাস্টেসিস বলে থাকি, এবং বোন হচ্ছে একটি অর্গান যেখানে সহজেই এটা যায়। তো এই
বোনে কোনো ক্যান্সার গেছে কিনা সেটা দেখার অথবা জন্য কোনো টিউমার বা অন্য কোনো রোগ শরীরের কোন এটা হারে হতে আছে পারে, সেটি নির্ণয় করে। নির্ণয় করার জন্য আমরা বোন স্ক্যান আমরা করে থাকি। আমাদের নিউক্লিয়ার নেফ্রোলজি ডিভিশন আছে, যেখানে আমরা কিডনি সম্বন্ধে আমরা বিভিন্ন রোগ খুব সহজেই নির্ণয় করতে পারি, কিডনির কার্যকারিতা কেমন সেটা করতে পারি। আমাদের নিউক্লিয়ার কার্ডিওলজি আমাদের একটা বড় ডিভিশন, যেখানে আমরা হৃদযন্ত্রের কোনো ধরনের সমস্যা আছে কি না সেই জিনিসটা আমরা নিউক্লিয়ার কার্ডিওলজি ডিভিশনে করছি। থাইরয়েড আমাদের একটা বড় ডিভিশন, যেখানে থাইরয়েডের সব ধরনের রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থা আমাদের আছে। এছাড়া আমাদের আল্ট্রাসাউন্ড, এটা আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশে আবার নিউক্লিয়ার মেডিসিন বলতে অনেকেই আল্ট্রাসাউন্ডকে বুঝে থাকে, কিন্তু আমি এখানে একটু আমাদের দর্শকদের জন্য হয়তো বলতে চাচ্ছি যে আসলে আল্ট্রাসাউন্ড কিন্তু পিওর নিউক্লিয়ার মেডিসিন আমরা বলতে পারি না, যেহেতু সেখানে কোনো তেজস্ক্রিয় পদার্থ ব্যবহৃত হয় না, সাউন্ড ব্যবহার হয়। এটা রাইট, এখানে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড এখানে ব্যবহার হয়। কিন্তু তারপরেও বাংলাদেশে এই আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিউক্লিয়ার মেডিসিনেই প্রথম নিয়ে আসে। চিকিৎসার বিষয়ে আপনার নিউক্লিয়ার মেডিসিনের আওতায় কমনলি কি কি রোগের চিকিৎসা করে থাকেন? প্রধানত বর্তমানে আমাদের ইনস্টিটিউটে থাইরয়েড এর দুটো রোগ, একটাকে যেটা থাইরয়েড গ্রন্থির অতি প্রদাহ অথবা থাইরোটক্সিকোসিস যেটাকে আমরা বলি, সেই থাইরোটক্সিকোসিস নির্মূলের জন্য আমরা রেডিওআইসোটোপ ব্যবহার করি। এছাড়া থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে নিউক্লিয়ার মেডিসিনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং আমি যদি আরেকটু বলি তাহলে বলবো যে থাইরয়েড ক্যান্সারের নির্মূলের জন্য নিউক্লিয়ার মেডিসিনের এখন পর্যন্ত কোনো বিকল্প বিকল্প তৈরি নাই। হয়নি। জি স্যার, এই যে চিকিৎসা এবং রোগ নির্ণয়ের কথা বললেন আপনি, এই রোগের চিকিৎসা শুধু থাইরয়েড ক্যান্সারে রেডিওআইসোটোপ ছাড়া বাকি সব চিকিৎসার জন্য অন্যান্য বিভাগ আছে, যেমন নেফ্রোলজি ডিপার্টমেন্টে কিডনির চিকিৎসা হবে, বা আপনার থাইরয়েডের জন্য চিকিৎসার ব্রাঞ্চ আছে, রোগ নির্ণয়ের জন্য ব্রাঞ্চ আছে। তার সঙ্গে নিউক্লিয়ার মেডিসিনের যে আপনাদের যে কাজ, এর পার্থক্যটা কোথায় এবং আপনাদেরটা কেন নির্ভরযোগ্য? পার্থক্যটা আমি এটাই বলবো যে আমরা নিউক্লিয়ার মেডিসিনের যে পদ্ধতিতে কাজ করি, এটাকে আমরা আমাদের ভাষায় আরেকটা বলি যে দিস আর মলিকুলার ইমেজিং, এবং যে কোনো একটা প্রদাহ হোক, ক্যান্সার হোক, এটা যখন শরীরে শুরু হয়, মলিকুলার লেভেলে যখন চেঞ্জ শুরু হয়, সেই লেভেলে যেহেতু এটা আইসোটোপ সেই লেভেলে চলে যায়, মানে খুব আর্লি স্টেজে রোগ নির্ণয় সম্ভব। আপনি ঠিকই বলেছেন, আমরা অনেক আগে এটা আমরা রোগ নির্ণয় করতে পারবো, এবং ফলের ম্যানেজমেন্টও সহজ হবে এবং তাড়াতাড়ি রোগ নির্মূল করা যাবে। অবশ্যই আমরা যদি যত দ্রুত আমরা ডায়াগনোসিস করতে পারবো, তত তাড়াতাড়ি চিকিৎসা করতে পারবো এবং তত তাড়াতাড়ি ভালো আরোগ্য লাভের সম্ভাবনা বেশি হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বুঝিয়ে বললেন, নিশ্চয়ই আমাদের দর্শকদের অনেক উপকার হয়েছে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম নিউক্লিয়ার মেডিসিনের ভূমিকা, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে এই নিউক্লিয়ার মেডিসিন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সে বিষয়ে কিছু পরামর্শ এবং তথ্য। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে ব্যায়াম ভিত্তিক নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে ব্যায়ামটা করব এটা হচ্ছে সাইড প্ল্যাঙ্ক। সাইড প্ল্যাঙ্ক বেসিক্যালি অবলিকের জন্য খুব ভালো, এবং অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে যে টোটাল বডির অ্যালাইনমেন্ট যেটা, এবং লম্বা হওয়ার জন্য। অনেকে ভাবে যে লম্বা হওয়ার জন্য কোন কোন ব্যায়ামগুলো, এই ব্যায়ামগুলো কিন্তু লম্বা হতে খুব হেল্প করে, কারণ শরীরটা যেভাবে টান টান রাখতে হয় এবং একটা জায়গায় গিয়ে ধরে রাখতে হয়, তখন দেখা যায় যে পুরো শরীরের একটা ইলাস্টিসিটিটা বাড়ে। তো আমরা এখানে লম্বা হওয়া বা শুধুমাত্র শুকানো বা এই ধরনের কোনো কিছু আলাদা করে কোনো কিছু ভাবছি না। আমরা এখানে ভাবছি যে টোটাল বডি ওয়ার্কআউট হিসাবে যার যে দিকে উপকারটা পেতে পারে তাই লাভ, এভাবে করে আমরা ব্যায়ামটা করব। তো বিভিন্ন রকমভাবে করা যায়। আমরা প্রথমে দেখে নিব যে বল দিয়ে কিভাবে করে, এবং এখানে ফ্রি হ্যান্ডে অন্যরা সবাই দেখাবে, মডিফাইড এবং লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকম করে করবে। তো আমরা প্রথমে দেখি যে বল দিয়ে কিভাবে করে। ওকে শম্পা,
শম্পা স্টেবিলিটি বল ইউজ করছে। Yes, and back. Yes, and again, and back, and last one. কি করতে হচ্ছে যে যখন আপনি রোল করতে যাচ্ছেন বলটা কি জায়গা থাকছে নাকি বল এদিক ওদিক ঘুরোঘুরি করছে? হ্যাঁ, বলটা কিন্তু এদিক ওদিক মুভ করে। হ্যাঁ, তো এই জন্য এটা কিছুটা ডিফিকাল্ট যে বলটাকে একটা জায়গায় রেখে সেখান থেকে যখন শরীরটা টান করতে হচ্ছে এবং লোয়ার বডি লিফট করতে হচ্ছে এবং ধরে রাখতে হচ্ছে, তখন এটা কিন্তু অনেকটুকুই শরীরের উপর প্রেশার দেয়, যা কিনা শরীরকে টোন করতে হেল্প করে। যে অনেকে শুকনা কিন্তু অতটা শুকনো মনে হয় না, নরম দেখা যায় বা ওই ধরনের একটা শরীরে স্ট্রেংথটা পায় না। এই ব্যায়ামগুলো করলে কিন্তু সেটার উপকার হয়। ওকে সম্পর্কে আরেকবার, অ্যান্ড ব্যাক, নাইস, সুন্দর, ওকে, থ্যাংক ইউ। তো যখন হচ্ছে যে আপনার কাছে যদি স্টেবিলিটি বলটা না থাকে তখন কিভাবে করবেন? তখন আমরা মডিফাইড লেভেলে আস্তে আস্তে করে শুরু করব যে কিভাবে মডিফিকেশান করে আস্তে আস্তে পরের লেভেলগুলোতে যাওয়া যায়। তো লেভেল 1 দেখাচ্ছে নোশা। ওকে, নাইস, রেডি, ওকে, অ্যান্ড 1, অ্যান্ড ডাউন, অ্যান্ড 2, অ্যান্ড ডাউন। এখানে কি হচ্ছে মডিফিকেশনটা, এই জন্য বলছি যে তুমি কি করছো, এখানে একটা পা মাটিতে রেখে সেটা ব্যালেন্সটা রেখে তারপর তুমি উঠছো, রাইট? ওকে, আরেকবার দেখি, অ্যান্ড ইয়েস, যখন এই টানটা থাকে যেন শরীরে এই টানটা থাকে, ওকে, টান, অ্যান্ড দেন ডাউন, নাইস, থ্যাংক ইউ। তো যখন এই লেভেলটা থেকে আপনি দেখবেন যে না আমি এখন বেশ ভালো উপকারটা পেতে শুরু করেছি এবং এটা আমার জন্য খুব ইজি হয়ে যাচ্ছে, তখন গো টু লেভেল 2। লেভেল 2 আমাদেরকে দেখাবে তাসরিন। ওকে, রেডি, অ্যান্ড আপ, ইয়েস, অ্যান্ড স্টে, অ্যান্ড ডাউন, ওকে, অ্যান্ড এগেন 2, stay and down, good, and last one 3, and arm straight যদি হয়, yes, একদম টান যদি হয়, সবচেয়ে ডিফিকাল্ট পজিশন, হ্যাঁ, এই অবস্থাতে, ওকে, and then go and then down, fine, ওকে, থ্যাংক ইউ। এখানে দেখলাম যে ও মডিফিকেশনটা না, মানে ওর যেটা করতে হচ্ছে যে একটা পায়ের সাপোর্টটা সে পাচ্ছে না, সে একবারে দুটো পা সহ তাকে করতে হচ্ছে। এখন আমাদের মনে হবে যে হ্যাঁ দিস ইজ ইট, এটুকুই বুঝি সবচেয়ে এটুকু মানে দিস ইজ দ্য বেস্ট পসিবল ওয়ে আই ক্যান ডু দ্যাট। এর ভেতরে এর উপরেও আরও কিছু মুভ আছে, সেটা আমাদেরকে দেখাবে লিও। ওকে লিও, ইয়েস, অ্যান্ড উইথ দ্য কাউন্ট বেবি। প্রথমে বেসিক দুটো তুমি করো, দেন ওকে, অ্যান্ড আপ, অ্যান্ড লেগস আপ, yes, and legs down and body down, okay, and again up and legs up and legs down and body down. এখানে তাহলে আমরা কি দেখছি বাবা? দেখছি যে একটা পায়ের দুটো পায়ের সাপোর্ট টানা, সে এখন একটা পায়ে রেখে আরেকটা পাও তাকে তুলে ফেলতে হচ্ছে, কিন্তু এখানে কিছুটা সে সাপোর্ট নিচ্ছে কিসের? হাতের, হাতটা ফ্লোরে রেখে। এখন ক্যান ইউ ডু ইট যে এই হাতের সাপোর্টটাও তুমি ছেড়ে দিবা? আমরা চেষ্টা করে দেখতে পারি, হ্যাঁ, ওকে, অ্যান্ড আপ আপ অ্যান্ড আপ, ইয়েস, নাইস, অ্যান্ড ডাউন অ্যান্ড ডাউন, ভেরি গুড। অনেক কষ্ট হয়েছে না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে। তাহলে আরেকবার দেখি একবার হঠাৎ করে হয়ে গেল নাকি তুমি চেষ্টা করে পারছো? দেখি আরেকবার, আপ, legs up, arms up, and legs down, and arms down, okay, and fine, ঠিক আছে? তো বাবা এখানে তখন কি মনে হয়, এর চেয়ে বেশি আরও কি লেভেল বাড়ানো সম্ভব? সেটা কি ট্রাই করবো আমরা? হ্যাঁ, ওকে, এখান থেকে আরেকটা লেভেল বাড়ানো যায় কি না সেটা আমরা দেখা যায় যে এখানে আমরা দুভাবে করতে পারি, যে পাশে রেখে প্ল্যাঙ্কে, দেন সাইড and up, then legs up, then bend, then hold, and then up, okay,
অ্যান্ড দেন গো ডাউন। হাত উপরে থাকতে পারে, পাশে থাকতে পারে, নিচে থাকছে না, সাইডটা নিচ্ছি না, দেন ডাউন অ্যান্ড দেন গো। এখন এর চেয়েও যদি আমরা মনে করি না আই ওয়ান্ট টু গো ফার্দার, তখন করতে পারি আমরা হাতের তালুর উপর। দিস ইজ ভেরি ডিফিকাল্ট। হাতের তালুর উপরে যাচ্ছি অ্যান্ড আপ আপ আপ, হোল্ড অ্যান্ড আপ, ইয়েস অ্যান্ড ডাউন, ইয়েস। সো উই ক্যান ট্রাই এগেন, ইয়েস হিয়ার। আবার যদি আমাদের মনে হয় যে না এক হাতের উপরে প্রেশার দিয়েই আমি বারবার করছি, অন্য হাতেও আমরা চেক করতে পারি, বা সেম ওয়েতে আমরা আবার ট্রাই করতে পারি। ওকে, অ্যান্ড আপ, হোল্ড, ইয়েস অ্যান্ড আপ, ইয়েস 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 অ্যান্ড দেন আপ, ইয়েস অ্যান্ড দেন ডাউন। সো স্কাইজ দ্য লিমিট, ট্রাই ইউর লেভেল বেস্ট, এবং এক জায়গায় আটকে না থেকে আপনারা আস্তে আস্তে আরও উপরের দিকে যাওয়ার চেষ্টা করেন, এবং যত চেষ্টা করবেন ততই রেজাল্টটা ভালো পেতে থাকবেন। প্রিয় দর্শক, আমাদের কাউকে হঠাৎ যদি সাপে কাটে, চিকিৎসকের কাছে যাওয়ার আগে তাৎক্ষণিকভাবে কি করা উচিত, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। সাপে কাটলে কি করবেন? সাপে কাটলে আমরা সহসাই দেখি মানুষজন খুবই বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং আতঙ্কিত হয়ে কি করবেন বুঝেন না। তো আমরা মনে করি যে সাপে কাটলে আতঙ্কিত হবার কিছু নেই, কারণ বাংলাদেশে আমাদের আশেপাশে যে ধরনের সাপ থাকে তার অধিকাংশই বিষধর বা বিষাক্ত সাপ নয়। আমরা একটি জরিপে দেখেছি যে শতকরা 100 ভাগের মধ্যে 8 ভাগ সাপ বিষধর হতে পারে। তো আপনার যেই সাপটি কেটেছে সেটি মনে করা যাবে না যে সেটি বিষধর সাপ, তবে এটিকে অবহেলাও করার কোনো সুযোগ নেই, কারণ সেটি বিষধরও হতে পারে। আমরা চিকিৎসার ক্ষেত্রে যেটি বলবো, আপনারা হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। তার আগে এই সময়টুকুর মধ্যে আপনারা যেই কাজটি করে ফেলতে পারেন সেটি হলো যেই স্থানে আপনার সাপে কেটেছে সে জায়গাটি স্যাভলন বা পরিষ্কার কিছু দিয়ে আপনারা পরিষ্কার করবেন, এবং সাপে যেই জায়গাটি কেটেছে তার কিছু উপরে অবশ্যই কাপড়, আপনার গামছা, লুঙ্গি এই জাতীয় কোনো কাপড় দিয়ে আপনারা ওখানে একটি বাঁধ দেবেন। এই বাঁধনটা অবশ্যই খুব বেশি আঁটোসাঁটো হবে না, এটা এরকম হতে পারে একটি আঙ্গুল যদি তার নিচ দিয়ে দেওয়া যায় তাহলে সেই আঙ্গুলটি চলে যাবে। এরকম বাদ দিয়ে আপনি অবশ্যই যত দ্রুত সম্ভব তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবেন। এর মধ্যে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমাদের দেশে ওঝার কাছে যাবার একটি প্রবণতা মানুষের মধ্যে থাকে। তো এটি করতে গেলে অবশ্যই সময়ক্ষেপণ হয়, এবং যদি সেটি বিষধর সাপ হয়ে থাকে তাহলে আপনার ক্ষতির পরিমাণ বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই পরামর্শ দেব আপনি যত দ্রুত সম্ভব এই বাঁধন সহ চিকিৎসা কেন্দ্রে যাবেন। তারপরে চিকিৎসা কেন্দ্রে আপনার বাকি চিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু সাপের কাটা থেকে বেঁচে থাকতে পারেন। এবং আমার মনে হয় যে এখানে আতঙ্কগ্রস্ত হয়েই মানুষ বেশি মারা যায়, কিংবা আতঙ্কগ্রস্ত হয়ে হার্ট অ্যাটাক করেও অনেক সময় মারা যেতে পারে। সুতরাং আপনারা এই খুব সামান্য একটি বিষয় যদি মাথায় রাখেন তাহলে কিন্তু সাপে কাটা রোগ থেকে, অসুস্থতা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। কমলার খোসা, লেবুর পাতা কিংবা আদার গন্ধে অনেকের বমির প্রবণতা কমে যায়। তাই ঔষধের প্রতি যাদের অনাগ্রহ তারা বমি প্রতিরোধের জন্য এসব জিনিস যাত্রাপথে সঙ্গে রাখতে পারেন। দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে যা থাকছে, এখন যেটা মেইনলি হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত জ্বর হচ্ছে, শিশুদের হাই ফিভার। আচ্ছা, জ্বরের সাথে কিছু কিছু র্যাশও হচ্ছে। র্যাশগুলি হচ্ছে বিশেষ করে ভেসিকুলার, একটু পানি পানি জমানো র্যাশ, এবং অথবা লাল ধরনের র্যাশ। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com।
দর্শক আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।